গ্রোথ ফর্ম অফ ইনসেক্ট, ঠিক আছে। তো এটা কিন্তু পেস্ট ম্যানেজমেন্টের পার্ট না, এটা কনফিউজ করে ফেলো না, এটা হচ্ছে ইকোলজির পার্ট। তো সেখান থেকে আমার যে টপিকটা পড়ানোর কথা সেটা হচ্ছে গ্রোথ ফর্ম অফ ইনসেক্ট। আমি সেটা শুরু করছি, ঠিক আছে। তো এই গ্রোথ ফর্ম অফ ইনসেক্ট এটা তোমার পড়ার জন্য কিছু টার্মিনোলজি তোমাকে জানতে হবে। সেই টার্মিনোলজি গুলো ওয়ান বাই ওয়ান আমি তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো। হ্যাঁ, এখন পপুলেশন এই জিনিসটা আমরা সবাই জানি, এর আগেও হয়তো বা অনেক সময় আমরা পড়েছি। পপুলেশন কিছুই না, পপুলেশন হচ্ছে a group of individual of a single species, হ্যাঁ, of insect বলতে পারো, who lives together in the same habitat and are likely to interbreed। হ্যাঁ, মানে অনেক বা গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল যারা হচ্ছে একই স্পেসিসের, সেম স্পেসিসের অনেক ইন্ডিভিজুয়াল যদি একটা হ্যাবিটেটের মধ্যে থাকে এবং তারা হচ্ছে ইন্টারব্রেড মানে রিপ্রোডাকশনে যেতে পারে, তাহলে সেই ধরনের যে হচ্ছে ইন্ডিভিজুয়াল, গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল, সেটা মিলেই হয় একটা পপুলেশন। সিঙ্গেল স্পেসিস, গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল যারা সেম একটা হ্যাবিটেটে থাকবে এবং যারা ইন্টারব্রেড করতে পারবে। ওকে, এটা হলো পপুলেশন। এখন পপুলেশন ইকোলজি, যেহেতু আমি প্রথমেই ইকোলজি শব্দটা বলছিলাম, ইকোলজি হচ্ছে একটা সাবজেক্টের নাম, বুঝতে পেরেছো? তো এখন আমরা যে ইকোলজি ডিল করছি, তাহলে ইকোলজিটা আসলে কি নিয়ে ডিল করছে? এটা হচ্ছে পপুলেশন ইকোলজিটা হবে ইকোলজির একটা ব্রাঞ্চ, যেটা হচ্ছে স্ট্রাকচার এন্ড ডিনামিক্স অফ পপুলেশন এন্ড হাউ দিস পপুলেশন ইন্টারঅ্যাক্ট উইথ এনভায়রনমেন্ট, এই জিনিসগুলা নিয়ে ডিল করে। একটা জায়গায় একটা সার্টেন টাইমে পপুলেশন কিভাবে চেঞ্জ হয়, মানে ডিনামিক্স যেটা, হ্যাঁ, সময়ের সাথে ইনসেক্টের পপুলেশন কিভাবে চেঞ্জ হয় এবং সেটা হচ্ছে এনভায়রনমেন্টের সাথে তার ইন্টারঅ্যাকশন কি বা কি কারণে এই চেঞ্জ গুলো হচ্ছে, এইগুলো নিয়ে যে সাবজেক্টটি ডিল করে সেটাকেই বলা হয় পপুলেশন ইকোলজি। নেক্সট হচ্ছে পপুলেশন ডিনামিক্স। ওকে, এখন ইকোলজি এবং ডিনামিক্স খুব কাছাকাছি একটা জিনিস। আমি বলেছি পপুলেশন চেঞ্জেস ওভার টাইম অ্যান্ড স্পেস, ইনসেক্টের পপুলেশন ওভার টাইম মানে হচ্ছে সময়ের সাথে, স্পেস মানে হচ্ছে স্থানের সাথে চেঞ্জ হয়। তো সময়ের সাথে কিভাবে চেঞ্জ হয়, ফর ইনস্ট্যান্স একটা সিজনের শুরুতে হয়তো বা পপুলেশন যখন ডেভেলপ করতে থাকে তখন যে পরিমাণ সংখ্যাটা থাকে, বিভিন্ন কারণে, সেটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হোক, রিসোর্স অ্যাভেলেবিলিটি হোক, বিভিন্ন কারণে সেই পপুলেশনটা চেঞ্জ হইতে থাকে। কখনো পপুলেশন বেড়ে যায়, কখনো পপুলেশন কমে যায়। তো এই যে ডিনামিক্সটা, হ্যাঁ, এই ডিনামিক্সটাই হচ্ছে মানে ইনসেক্টের এই পপুলেশন চেঞ্জের ওভার টাইম এন্ড স্পেসেস চেঞ্জের যে ধারাটা, এটাকেই বলে হচ্ছে পপুলেশন ডিনামিক্স। ঠিক আছে, ইনসেক্টের পপুলেশন ডিনামিক্স। আর যদি পপুলেশন ডিনামিক্স তুমি একটা সাবজেক্ট হিসেবে কল্পনা করো, যে পপুলেশন ডাইনামিক্স যদি কোনো সাবজেক্ট হিসেবে আমরা পড়ি, তাহলে ওই সাবজেক্টই হচ্ছে ডিলস উইথ হাউ, হোয়েন, ওয়াই, মানে কখন কিভাবে এই পরিবর্তনগুলা পপুলেশনের হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে যেটা ডিল করবে সেটাকে আমরা বলি পপুলেশন ডিনামিক্স। তারপরে হচ্ছে ডেনসিটি। মানে আমার মেইন লেকচারে যাওয়ার আগে এই টার্মিনোলজি গুলো আমি ফিল করেছি যে তোমাদেরকে ইন্ট্রোডিউস না করালে পড়াটা বুঝতে পারবে না, যে কারণে বলা। হ্যাঁ, এবং ডেফিনেটলি এগুলো মুখস্থ করতে হবে। আমরা পরীক্ষায় যেভাবে গতানুগতিক অনেক সময় ডিফাইন করতে বলি, ওরকম বলতে পারি। ঠিক আছে, এখন ডেনসিটি, এটা জানো যে কোনো হচ্ছে ডেনসিটি, পপুলেশন ডেনসিটি বা ইনসেক্টের ডেনসিটি, একটা সার্টেন এরিয়াতে কি পরিমাণ পপুলেশন আছে বা কি পরিমাণ ইন্ডিভিজুয়াল আছে সেটাকেই কিন্তু আমরা বলি ডেনসিটি। ঠিক আছে, এখন এই ডেনসিটিটা, ইনসেক্টের পপুলেশনটা কম হবে, বেশি হবে, কেমন হবে, এই জিনিসটা আসলে ডিপেন্ড করে চারটা মেজর ফ্যাক্টরের উপরে। ঠিক আছে, একটা হচ্ছে ইনসেক্টের বার্থ রেট বা বার্থ ন্যাটালিটি, অন্য কথায় ইনসেক্টের ডেথ বা মর্টালিটি, আরেকটা হচ্ছে ইমিগ্রেশন এবং এমিগ্রেশন। ঠিক আছে, বার্থ এবং ডেথ এই জিনিসটা তো ডেফিনেটলি বুঝতে পারছো যে বার্থ বা ন্যাটালিটির মাধ্যমে পপুলেশনে হচ্ছে ইন্ডিভিজুয়াল যোগ হচ্ছে। হ্যাঁ, তারপরে সারা জীবন তো শুধু পপুলেশন বেড়ে যাবে না, ইনসেক্টেরও তো হচ্ছে তোমার একটা লাইফ স্প্যান আছে, একটা সার্টেন সময় পর ইনসেক্ট মারা যাবে। তো এইভাবে ডেথ বা মর্টালিটির মাধ্যমে পপুলেশনটা রিডিউস হয়ে যাবে, ইন্ডিভিজুয়াল রিডাকশনের মাধ্যমে পপুলেশন রিডিউস হবে, ফ্লাকচুয়েট করবে। আবার কি হবে, ইমিগ্রেশন এবং এমিগ্রেশন দুইটা শব্দ আসে। হ্যাঁ, এখন হচ্ছে ইমিগ্রেশনটা হচ্ছে একটা নতুন এরিয়াতে
ইনসেক্ট হচ্ছে যদি এসে যোগ হয়, বুঝতে পেরেছো, বাইরে থেকে এসে যোগ হচ্ছে, একটা পপুলেশন ছিল একটা সার্টেন এরিয়াতে, সেখানে যদি বাহির থেকে অন্য জায়গা থেকে ইনসেক্ট এসে অ্যাড হয় সেটা হলো ইমিগ্রেশন। আর এমিগ্রেশন মানে কি, এটার উল্টাটা। হ্যাঁ, সার্টেন হচ্ছে স্পেস বা হ্যাবিটেটে পপুলেশন আছে, যদি কোনো কারণে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলো, রিসোর্স অ্যাভেলেবিলিটি বলো, খাদ্য ইত্যাদি, এই কারণে যদি পপুলেশন বের হয়ে চলে যায় ওখান থেকে, সেটাকে বলা হচ্ছে এমিগ্রেশন। বুঝাতে পারছি আমি? ইমিগ্রেশন এবং এমিগ্রেশনটা বুঝাতে পেরেছি? ওকে, জি ম্যাম। আচ্ছা, তাহলে এই চারটা ফ্যাক্টর, যে বার্থ হয়ে অ্যাড হচ্ছে একটা পপুলেশন ইন্ডিভিজুয়াল, আবার ডেথ হয়ে মারা যাচ্ছে, আবার কোনো কারণে হচ্ছে বাহির থেকে এসে সেম স্পেসিস ওখানে অ্যাড হচ্ছে, আবার হচ্ছে যদি চলে যায় এমিগ্রেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু পপুলেশনটা মানে স্থির থাকবে না, বিভিন্ন কারণে এটা হচ্ছে একটা চেঞ্জেবল সিচুয়েশনের মধ্যে থাকবে। তাহলে এই চারটা মেজর ফ্যাক্টর দিয়ে ডেনসিটিটা ইনফ্লুয়েন্স হবে। অ্যাপার্ট ফ্রম দিস ফোর হচ্ছে বেসিক ইভেন্টস, দেয়ার আর অলসো সেভারেল ইভেন্টস, ঠিক আছে? তো এখানে হচ্ছে নিচে আমি বলছি ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট কিছু ফ্যাক্টর থাকে আর ডেনসিটি ডিপেন্ডেন্ট কিছু ফ্যাক্টর থাকে, সেই কথাগুলো বলছি। আর উপরে একটা ফর্মুলা লিখছি, দিস ইজ নট ভেরি ইম্পর্টেন্ট বাট স্টিল ইয়ে করেছি, যে চেঞ্জেস ইন পপুলেশন ডেনসিটি এটা করা যায়, ক্যালকুলেট করা যায়, যে ওখানে কি পরিমাণ বার্থ রেট হচ্ছে, কি পরিমাণ পপুলেশন অ্যাড হচ্ছে এবং কি পরিমাণ বাইরে থেকে আসছে, মাইনাস ডেথ প্লাস হচ্ছে ইমিগ্রেশন, মারা গেছে এবং ওখান থেকে বের হয়ে গেছে, এটার যে মাইনাসটা সেটাই হচ্ছে ওই সময়ের পপুলেশন ডেনসিটি ওখানকার। ওকে, খুব সিম্পল। তো এই চারটা ফ্যাক্টর, বার্থ, ডেথ, ইমিগ্রেশন এবং এমিগ্রেশন, এগুলো ছাড়াও হচ্ছে কিছু সেকেন্ডারি ফ্যাক্টর, এগুলোও হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা দ্বারা পপুলেশন ডেনসিটিটা পপুলেশন ডেনসিটিটা হচ্ছে ইনফ্লুয়েন্সড হয়ে থাকে। হ্যাঁ, এখন এর মধ্যে কিছু ফ্যাক্টর যেটাকে আমরা বলি ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর, বুঝতে পেরেছো? ডেনসিটি তো আমি বোঝাতে পেরেছি আগে, যে একটা জায়গায় একটা সার্টেন হ্যাবিটেটে নির্দিষ্ট সময়ে সার্টেন এরিয়াতে যে পরিমাণ পপুলেশন থাকে, মানে সেটাই হচ্ছে ডেনসিটি, পপুলেশন ডেনসিটি। হ্যাঁ, এখন এই পপুলেশনের ডেনসিটি বা পপুলেশনটা ইনসেক্টের, সেটা হচ্ছে কিছু ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর, যেটা ডেনসিটির সাথে রিলেটেড নাকি, কিছু ইন্ডিপেন্ডেন্ট ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর দ্বারা ইনফ্লুয়েন্স হয়। এর মধ্যে হচ্ছে ক্লাইমেট রিলেটেড ফ্যাক্টর আছে। হ্যাঁ, যেমন হচ্ছে ড্রাউট, কোল্ড, হ্যাঁ, তারপর ওয়াইল্ড ফায়ার বুঝো, অনেক সময় বনে আগুন লেগে যায়, ঠিক আছে? তারপর হেইল স্টর্ম বা শিলাবৃষ্টি, তারপর ফ্লাড, মানে এক্সট্রিম যে এনভায়রনমেন্টাল ইভেন্ট গুলো, এগুলো যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে অনেক সময় মর্টালিটির সৃষ্টি হয় এবং পপুলেশনটা চেঞ্জ হয়ে যায়, পপুলেশনের স্ট্রাকচারটা, ঠিক আছে? এখন আমি যদি একটা এক্সাম্পল বলি, ধরো খুব এক্সট্রিম হচ্ছে কোল্ড ওয়েদার হলো, হ্যাঁ, এটা হচ্ছে পটাটো লিফ হপার বলে একটা ইনসেক্ট আছে, এক্সট্রিম কোল্ড ওয়েদার বা হচ্ছে খুবই যদি একটা ফ্রিজিং কন্ডিশন হয়, সেই ক্ষেত্রে হচ্ছে পটাটো লিফ হপারটা আর হচ্ছে ফিল্ডে সার্ভাইভ করতেই পারে না সে, তার মানে পপুলেশনটা খুব লো হয়ে যায়, ঠিক আছে? আবার হচ্ছে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সামারে, তখন দেখা যায় বৃষ্টির সাথে রিলেটেড, হ্যাঁ, একটা ইনসেক্ট আছে বিটল, জাপানিজ বিটল বলে এটাকে, এটার পপুলেশনটা বেড়ে যায়। আমি জাস্ট দুইটা ইনসেক্টের এক্সাম্পল বললাম, কিন্তু সমস্ত ইনসেক্টই আসলে এই সমস্ত ইভেন্ট দ্বারা তাদের পপুলেশনটা হচ্ছে ফ্লাকচুয়েট করে। তো এই যে ক্লাইমেট রিলেটেড যে ফ্যাক্টর গুলো, এগুলো হচ্ছে ইনসেক্টের ডেনসিটির সাথে কোনো রিলেশনশিপ নাই, আছে একটা পপুলেশন, ক্লাইমেট রিলেটেড এক্সট্রিম ইভেন্ট যদি হয়ে যায় তাহলে হচ্ছে পপুলেশনটা হচ্ছে কি বলবো, অ্যাডভার্সলি এটা হচ্ছে এফেক্টেড হয় এবং হচ্ছে পপুলেশনটা ফ্লাকচুয়েট করে। আর কিছু ফ্যাক্টর আছে যেটা হচ্ছে ডেনসিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টর, এগুলোর সাথে মানে ওই ক্লাইমেট ইত্যাদি এগুলো রিলেটেড থাকবে না। ডেনসিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টর গুলো কি হবে জানো? ডেনসিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টর গুলোর মধ্যে থাকবে যেমন হচ্ছে পরিবেশ, মানে একটা জায়গায় তো যে ইনসেক্ট গুলো আছে, ক্ষতিকর ইনসেক্ট বলো, সেখানে কিন্তু উপকারী ইনসেক্টও আছে, হ্যাঁ, প্রিডেটর আছে, প্যারাসিটয়েড আছে, হ্যাঁ, সাথে আবার কিছু ডিজিজ অর্গানিজমও ইকোসিস্টেমের মধ্যে প্রেজেন্ট আছে, হ্যাঁ। আবার ওখানে হচ্ছে অ্যাভেইলেবল রিসোর্স, ফর এক্সাম্পল খাদ্য কতটুকু আছে, স্পেস, হ্যাঁ, স্থান সংকুলন হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো হচ্ছে ডেনসিটিটাকে
নিয়ন্ত্রণ করবে। সেটা কিভাবে করবে আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, ডেনসিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টর এই জন্যই বলছি যে যদি পপুলেশনটা খুবই ডেন্সড হয়ে যায়, মানে অনেক অনেক ইন্ডিভিজুয়াল একটা জায়গায় আছে এবং সেখানে যদি একটা ডিজিজ দেখা দেয় বা ডিজিজ অর্গানিজম ইনফেকশন করে, বুঝতে পেরেছো, তাহলে ডেন্স পপুলেশন হওয়ার কারণে এটা খুব কন্টাজিয়াস, ডিজিজটা খুব দ্রুত ছড়িয়ে এবং এটার মাধ্যমে হচ্ছে পপুলেশনটা স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে, মানে অনেক ইনসেক্ট হয়তো বা মারা যাবে এবং পপুলেশন স্ট্রাকচারটা চেঞ্জ হবে। আবার বলা হয়েছে যে অ্যাভেইলেবিলিটি অফ ফুড অথবা অন্যান্য রিসোর্স, ঠিক আছে। এখন পপুলেশন যখন অনেক ডেন্স হয়ে যায় তাদের মধ্যে anyone telling me something? জি ম্যাম। মানে আমাকে কি কিছু বলছে? জি ম্যাম। বলো ম্যাম। এই লিংক দিয়ে অনেকেই ঢুকতে পারছে না, এখন 263 জন দেখাচ্ছে, কিন্তু মনে হয় আসলে 200 জনও ঢুকতে পারে নাই। 239 জন দেখাচ্ছে আমাকে। আমাদের এখানে 264 দেখাচ্ছে, কিন্তু ম্যাম আসলে মনে হয় 200 জনও ঢুকতে পারে নাই, অনেকেই বলছে ঢুকতে পারছে না, এরর দেখাচ্ছে। এরর আবার হচ্ছে ট্রাই করতে বলো, করার কিছু নেই আমার এখন। আচ্ছা ম্যাম। 244 জন, কারণ আমি হচ্ছে দুই ভাবে ট্রাই করেছি, তো এটা করার কিছু নেই, পরে হয়তো আমি হচ্ছে এটা শেয়ার করে দেবো। ওদেরকে কেন এরর দেখাচ্ছে আই ডোন্ট নো, কারণ হচ্ছে অলরেডি এখন 200 জনের বেশি আছে। হ্যাঁ, এটা নিয়ে আমাকে কন্টিনিউ করতে হবে আর কি। ঠিক আছে, তুমি মানে হচ্ছে রিট্রাই প্লিজ। তো এখন ডেনসিটি ডিপেন্ডেন্ট যে ফ্যাক্টর গুলো, সেই ফ্যাক্টর গুলোর মধ্যে আমি প্রিডেটর অ্যাভেইলেবিলিটি ফুড এন্ড রিসোর্সের কথা বলেছি। যখন হচ্ছে পপুলেশন হচ্ছে অনেক বেশি থাকবে একটা হ্যাবিটেটের মধ্যে, তখন হচ্ছে ফুড এবং রিসোর্স, আদার্স রিসোর্স, স্পেস, এগুলো নিয়ে অনেক কম্পিটিশন শুরু হয়ে যাবে এবং এই কম্পিটিশনের কারণে দেখা যাচ্ছে যে পপুলেশন ব্যাডলি এফেক্টেড হবে এবং এটা সংখ্যাটা কমে যেতে পারে, বা ওখান থেকে কিছু ইনসেক্ট হচ্ছে তোমার এমিগ্রেট করে বাইরে চলে যেতে পারে। ঠিক আছে, আর প্রিডেটর প্যারাসিটয়েড এই দুইটা কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারে? হ্যাঁ, আমি তো বলছি যে একটা হ্যাবিটেটের মধ্যে হচ্ছে যেরকম ক্ষতিকর ইনসেক্ট থাকবে সেরকম হচ্ছে আমাদের উপকারী কিছু ইনসেক্টও থাকে। প্রিডেটর হচ্ছে যে ইনসেক্ট অন্য ইনসেক্টকে শিকার করে খায়। তো ঠিক আছে, এখন প্রিডেটরি ইনসেক্ট হচ্ছে কি বলবো, ধরো একটা ইকোসিস্টেমের মধ্যে আমি বলছি যে উপকারী অপকারী দুইটা ইনসেক্টই থাকে। এখন প্রিডেটর হচ্ছে ওই মোমেন্টে যদি ওই পপুলেশনের ভেতরে হচ্ছে প্রে ডেনসিটিটা হচ্ছে কম থাকে, মানে তার খাওয়ার মতো কিছু নেই। প্রিডেটরি ইনসেক্ট তো হচ্ছে তোমার অন্য ইনসেক্টকে শিকার করে খায়, আমি সেটা বললামই, ঠিক আছে। তো সে যদি দেখে সে যে হ্যাবিটেটের ভেতরে আছে সেখানে হচ্ছে শিকার করে খাওয়ার মতো বা প্রিডেট করে খাওয়ার মতো ইনসেক্টের সংখ্যাটা কম, তখন হচ্ছে প্রিডেটর হচ্ছে মুভ টু দ্য প্লেস হোয়ার প্রে ডেনসিটি ইজ হাই। সে অন্য একটা জায়গায় চলে যাবে যেখানে সে প্রে ডেনসিটি বা সে প্রে করে করতে পারবে, পপুলেশনটা যেখানে হাই আছে সেখানে চলে যাবে। কাজেই হচ্ছে এই ডেনসিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টরটা হচ্ছে আমি সংক্ষেপে যেটা লিখেছি, ফ্যাক্টরস দ্যাট কজ হায়ার ডিগ্রি অফ মর্টালিটি, একটা পপুলেশনের মর্টালিটি ঘটায় অথবা বার্থ রেটকে রিডিউস করে দেয়। হ্যাঁ, যখন পপুলেশনটা প্রচুর পরিমাণে ঘনত্বে থাকে, সংখ্যা অনেক বেড়ে যায়, এবং এই বার্থ রেট রিডিউস করা অথবা মর্টালিটি ঘটানোর জন্য হচ্ছে অ্যাভেইলেবিলিটি অফ ফুড, তারপরে হচ্ছে স্পেস ইত্যাদির পাশাপাশি প্রিডেটর, প্যারাসিটয়েড এবং ডিজিজ অর্গানিজম এরাও হচ্ছে রোল প্লে করে। খুবই সংক্ষেপে তোমাকে যদি বলি, মেজর ইভেন্ট হচ্ছে 4টা, বার্থ, ডেথ, ইমিগ্রেশন, সাথে হচ্ছে ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট বা বায়োটিক কিছু ফ্যাক্টর আছে এবং ডেনসিটি ডিপেন্ডেন্ট বা এটাকে অনেক সময় বায়োটিক ফ্যাক্টর কেউ বলে থাকে আর কি। এগুলো দিয়েও পপুলেশন। ম্যাম, ক্লাইমেটিক গুলাকে আমরা ডিপেন্ডেন্ট বলতেছি না কারণ ওটা অ্যাবায়োটিক দেখে, ওইটার সাথে তো পপুলেশনের মানে একটা সার্টেন স্পেসে বা হ্যাবিটেটে পপুলেশন কম আছে কি বেশি আছে, এই মানে ঘনত্ব বা ডেনসিটি, জি ম্যাম বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ক্লাইমেটিক ইভেন্ট যে কোনো সময় হয়ে যাচ্ছে। আর ডেনসিটি ডিপেন্ডেন্ট আমি বলছি যে এটা যে আমি বললাম না, পপুলেশন যখন অনেক হচ্ছে ডেন্স হচ্ছে, ডিজিজ অর্গানিজম যদি ইনফেক্ট করে তখন কিন্তু ওই মর্টালিটিটা হাই হবে। তারপরে আবার হচ্ছে তাদের ভিতরে খাদ্যের কম্পিটিশন হবে, রিসোর্সের কম্পিটিশন হবে, কেউ ওখান থেকে বের হয়ে চলে যাবে, কেউ খাদ্য না পেয়ে মারা যাবে কম্পিটিশনে। হ্যাঁ, আবার প্রিডেটর যারা হচ্ছে এটাকে মেইনটেইন করছিল, উপকারী ইনসেক্ট গুলো, হ্যাঁ, তারা যদি ওখানে খাবার না পায় তাহলে প্রিডেটর
দেখা যায় যে অন্য হ্যাবিটে চলে যাবে। তো এইভাবে একটা মানে ডেনসিটি, পপুলেশন ডেনসিটির সাথে ডিপেন্ড করে এখানে হচ্ছে পপুলেশনের ফ্লাকচুয়েশনটা হতে থাকবে, সেই জন্য এটাকে বলছে ডেনসিটি ডিপেন্ডেন্ট এই জিনিসগুলো, ঠিক আছে। এখন পপুলেশন গ্রোথ এই জিনিসটাই আমার আজকে ফোকাস করে পড়ানোর কথা, ঠিক আছে। এখন পপুলেশন গ্রোথ হচ্ছে একটা ইনসেক্ট পপুলেশন হ্যাজ এ ক্যারেক্টারিস্টিক প্যাটার্ন অফ ইনসেক্ট ইনক্রিজ, বুঝতে পারছো? ধরো একটা সার্টেন হ্যাবিটেট বা যেখানেই থাকুক না কেন একটা জায়গায় যে পপুলেশনটা আছে এটা যখন ইনক্রিজ হবে নাম্বারটা, তখন একটা ক্যারেক্টারিস্টিক্স প্যাটার্ন শো করবে। তো সেই প্যাটার্নটাই আমি দেখাবো কিভাবে শো করে, কিছু গ্রাফ বা কিছু দিয়ে ফিগার দিয়ে দেখাবো। হ্যাঁ, এখন দুই ধরনের প্যাটার্ন আছে, এটা মনে রাখবে। একটা হচ্ছে জে শেপড অর এক্সপোনেনশিয়াল অথবা জিওমেট্রিক গ্রোথ বা জিওমেট্রিক প্যাটার্ন বলে, ঠিক আছে। আর একটা হচ্ছে এস শেপড অথবা লজিস্টিক অথবা সিগময়েড, এটা বলে। তো মুখস্থ করতে হবে আর কি দুইটা নাম, যে জে শেপড অথবা এক্সপোনেনশিয়াল অথবা জিওমেট্রিক। হ্যাঁ, পরীক্ষায় যদি এখন যে শেপের বদলে আমি বলি যে এক্সপোনেনশিয়াল গ্রোথ প্যাটার্নটা ডেসক্রাইব করো বা বলতে কি বুঝো, তখন যেন কনফিউজ না হয়ে যাও। আরেকটা বলছি এস শেপড বা লজিস্টিক বা সিগময়েড, মানে অল্টারনেটিভ নামগুলো মুখস্থ রাখবে। এখন আমি যদি সংক্ষেপে দুইটা ফিগার দেখাই, বাম পাশে হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ, বুঝতে পেরেছো? এক্স অ্যাক্সিসে টাইম আছে, ওয়াই অ্যাক্সিসে পপুলেশন সাইজ বা এটাকে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল বলতে পারো, ঠিক আছে। এখন এক্সপোনেনশিয়াল গ্রোথের ক্ষেত্রে দেখো জে শেপড কেন বলছি, এই যে লাইনটা দেখা যাচ্ছে এটা একটু জে এর মতো দেখা যাচ্ছে না? এই যে আমার অ্যারো যদি আমি টানি উপর থেকে নিচের দিকে জে এর মতো, মানে হচ্ছে কি একটা ইনসেক্ট যখন রিপ্রোডাকশনে যাবে বা যখন বংশবৃদ্ধি এসে শুরু করবে, পপুলেশন বৃদ্ধিটা শুরু করবে, সময়ের সাথে সাথে হয় কি মানে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল বা পপুলেশনের সাইজটা খুবই র্যাপিডলি বেড়ে যায়। শুরুতে কম থাকে কিন্তু আস্তে আস্তে যখন বাড়ে তারপরে যে একেবারে ড্রাস্টিক্যালি খুবই হাই রেঞ্জে বাড়তে থাকে এবং বেড়ে একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত উঠে যায়। তো এই যে গ্রোথ প্যাটার্নটা এটাকে জে এর মতো হয়ে যায় দেখে এটাকে আমরা বলছি জে শেপড গ্রোথ প্যাটার্ন, বুঝতে পেরেছো? আবার ডান দিকে যে ছবিটা আমি এখন যেখানে আছি সেখানে আমি যদি দেখাই, এটা প্যাটার্নটা দেখো অনেকটা এস এর মতো মনে হচ্ছে, এস ইংরেজি এস অক্ষরের মতো, ওকে। তো এইখানে হচ্ছে পপুলেশনটা পপুলেশনটা হচ্ছে প্রথমে ইন্ডিভিজুয়াল গুলো আস্তে 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 বাড়তে থাকে নাম্বার, হ্যাঁ, তারপরে দেখা যায় যে জে এর মতোই হয়ে গেছে এই পর্যন্ত প্রায় এক্সপোনেনশিয়াল, বুঝতে পারছো? প্রথমে আসতে পারলো, তারপরে হচ্ছে একেবারে এক্সপোনেনশিয়াল খুব দ্রুত বাড়ছে জে এর মতো, কিন্তু পরে যে যেরকম শার্পলি উপরের দিকে ইনক্রিজ করতেই থাকে এটা আর তা করে না, এটা হচ্ছে আস্তে করে হচ্ছে নিচের দিকে নেমে যে এস এর মতো হয়ে যায়, মানে এখানে এসে পপুলেশনটা আবার ডিক্রিজ হয়ে যায়। তো এই যে গ্রোথ প্যাটার্নটা এটা হচ্ছে এস শেপড গ্রোথ প্যাটার্ন বলে। আর উপরে দেখো একটা শব্দ লেখা আছে ক্যারিং ক্যাপাসিটি, এই শব্দগুলোতে আমি পরে আসবো। হ্যাঁ, এখন হয়তো তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে তাহলে যে শেপ এটা এরকম কেন বাড়তেই থাকলো, আবার এটা কেন কমে যাচ্ছে, মানে এগুলো কি কারণে হচ্ছে বা এটা আবার কি ধরনের কথাবার্তা। তো আমি এই কথাগুলো আস্তে আস্তে তোমাদেরকে ডিসএনট্যাঙ্গল করবো আর কি, ঠিক আছে। তো এখন আমি প্রথমে পড়ানো শুরু করবো জে শেপড বা এক্সপোনেনশিয়াল বা জিওমেট্রিক গ্রোথ ফর্ম। হ্যাঁ, এখানে হচ্ছে আমার এই ফিগারে দেখো এক্সপোনেনশিয়াল বা জে শেপড গ্রোথ ফর্মটাও দেওয়া আছে, আবার হচ্ছে এই নিচে হচ্ছে এস শেপড গ্রোথ ফর্মটাও দেওয়া আছে, ঠিক আছে। এখন এখানে লেখা হলো অ্যাকচুয়াল গ্রোথ, এগুলো তো আমি আসছি আর কি, কিন্তু পরীক্ষায় যখন তোমার যে শেপটা যদি আসে শুধুমাত্র তোমার আর এই এসটাকে দেখানোর দরকার নাই, তুমি একে এই লাইনটা একে এক্সপোনেনশিয়াল বা এটা দেখাবা। বাস্তবিকতা হলো যে এই যে শেপড গ্রোথ ফর্মটা এটা হচ্ছে একটা সার্টেন পিরিয়ড পর্যন্তই আসলে হয়। হ্যাঁ, মানে এটা হচ্ছে খুব লম্বা সময় ধরে ইনসেক্ট মেইনটেইন করে না বা প্রকৃতি তাকে এটা মেইনটেইন করতে দেয় না। এটা শুধু ইনসেক্টের ক্ষেত্রে না, মানুষের ক্ষেত্রেও তুমি চিন্তা করো যে পপুলেশন বাড়ছে 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 বাড়ছে, হ্যাঁ, এবং এক সময় পপুলেশন বুম, ওটা টিকে থাকতে পারবে না, খাবার দাবার স্পেস বিভিন্ন কারণে কম্পিটিশন হবে এবং যেটা হচ্ছে একটা হচ্ছে ইনসেক্ট স্পেসিস বলো অথবা হিউম্যান বিং বলো, এটা হয় না, নেচার এটাকে কন্ট্রোল করে একটা স্টেবিলাইজ অবস্থায় রাখে। তো যে শেপড গ্রোথ ফর্মে আর হচ্ছে মেইন ক্যারেক্টারিস্টিক্সই হলো এইটা যে নাম্বার 1, হ্যাঁ,
যখন একটা হ্যাবিটেটের মধ্যে রিসোর্স অ্যাভেলেবিলিটি আনলিমিটেড থাকে, মানে মনে হচ্ছে যে অনেক রিসোর্স আছে, খাবার আছে, স্পেস প্রচুর পরিমাণে অ্যাভেলেবল, ঠিক আছে, তখন পপুলেশন অফ এন অর্গানিজম, এখানে অর্গানিজমের বদলে ইনসেক্টটা বললে ভালো হয়, তখন পপুলেশন অফ এন ইনসেক্ট লিভিং ইন দ্যাট হ্যাবিটেট শোস দিস প্যাটার্ন। তোমাকে মনে রাখতে হবে যখন রিসোর্স অ্যাভেলেবিলিটিটা, ফুড, স্পেস, হ্যাঁ, আদার সব ধরনের জিনিস একটা কমফোর্টেবল অবস্থায় আছে, তখন ইনসেক্টের পপুলেশনটা খুব র্যাপিডলি বাড়তে থাকে একটা হ্যাবিটেটে, কারণ সবকিছু আছে, তখন হচ্ছে রিপ্রোডাকশন অফ রেখে, জেনারেশন কম রেখে তো লাভ নেই, ঠিক আছে, যেহেতু রিসোর্স অ্যাভেলেবল আছে, তখন ইনসেক্ট হচ্ছে প্রচুর পরিমাণে ব্রিড করে এবং পপুলেশনটা বাড়াতে থাকে, ঠিক আছে। তারপরে কি হয়, পপুলেশন ইনক্রিজ ভেরি র্যাপিডলি ইন জিওমেট্রিক অর এক্সপোনেনশিয়াল ফ্যাশন, মানে খুব র্যাপিড আকারে বা জিওমেট্রিক আকারে 2, 4, 8, 16। তো এটা আমি জাস্ট একটা জিওমেট্রিক কিভাবে হয় এটা 2, 4, 8, 16 দিয়ে এক্সাম্পল দিয়েছি। তার মানে হচ্ছে জেনারেশন বাই জেনারেশন ডাবল ট্রিপল অনেক 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 বেড়ে যায়। তারপরে তারপরে হলো, ছবিটা তো আমি অলরেডি বুঝিয়েছি। তারপরে যেটা হয়, হ্যাঁ, একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত যাওয়ার পর দিস টাইপ অফ পপুলেশন, okay, this type of population growth is termed density independent, as the regulation of growth rate is not related to the population density, ঠিক আছে। আমার একটা পয়েন্ট একটু আগে দিলে মনে হয় বুঝতে তোমাদের সুবিধা হতো, ঠিক আছে। আমি বলছি যে যখন রিসোর্স অ্যাভেলেবিলিটি ভালো থাকে তখন পপুলেশনটা খুব জিওমেট্রিক হারে বাড়তে থাকে এবং একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত খুব হাই বেড়ে যায়, এবং পরে আমি বলার চেষ্টা করতেছি যে এই পপুলেশন গ্রোথটাকে অনেক সময় বলা হয় এটা ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট। ডেনসিটি কত কম হলো, বেশি হলো, কি হলো না হলো, এগুলো দিয়ে রেগুলেশন হয় না, কিন্তু একটা পর্যায়ে দিয়ে দিস র্যাপিড গ্রোথ ডাজ নট মেইনটেইন হচ্ছে তোমার হচ্ছে long term. Growth is checked by factors that cause mortality, for example extreme weather, food and space shortage, predator, parasite and disease organism। বিশেষত এক্সট্রিম ওয়েদার কোনো ইভেন্ট যদি হয় তখন হচ্ছে কি হয়, তখন হচ্ছে এই পপুলেশনটা ওই যে সার্টেন পয়েন্ট পর্যন্ত যে উঠলো, তারপরে হচ্ছে পপুলেশন বুমটা কেন হতে পারলো না, মিনওয়াইল হয়তো বা নেচারে একটা ডেভাস্টেটিক বা ক্যাটাস্ট্রফিক কোনো ঘটনা ঘটে যায় যে কারণে পপুলেশনটা হচ্ছে আবার লো হয়ে যায়, অথবা কি বলবো, ওই যে আমি হচ্ছে আদার্স কিছু ফ্যাক্টর বলছিলাম যে ডিজিজ বা ইত্যাদি হতে পারে, অথবা তোমার কি বলতেছিলাম, ক্লাইমেটিক ইভেন্ট ছাড়াও ডিজিজ অর্গানিজম অথবা প্রিডেটর বা প্যারাসিটয়েড, হ্যাঁ, এই সমস্ত কারণেও হচ্ছে পপুলেশনটা লো হয়ে যেতে পারে, তখন হচ্ছে গ্রোথ রেটটা কম হবে এবং একটা সার্টেন পয়েন্টে এসে এটা থেমে যাবে, আবার যখন ফেভারেবল কন্ডিশন পাবে এটা হচ্ছে বেড়ে যাবে। বুঝতে পেরেছো? এখন তোমার এখানে 2-3টা পয়েন্ট লিখে তুমি যদি আমাকে এক্সপ্লেইন করতে পারো তাহলেই হচ্ছে এটা হবে। পরীক্ষার সময় নরমালি হচ্ছে যে জিনিসটা করা হয়, যে শেপড, এস শেপড অনেক সময় একসাথে লিখতে বলা হয় যে হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট, অথবা ইলাস্ট্রেট করে এটাকে একটু বোঝানোর চেষ্টা করো যে এই গ্রোথ ফর্মটা আসলে কি, অথবা কোন ধরনের ইনসেক্টে এই গ্রোথ ফর্মটা দেখা যায়, অথবা এই দুইটা গ্রোথ ফর্মের কোনো পার্থক্য তোমরা বলতে পারো কিনা। হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে এই গ্রোথ ফর্মটা হচ্ছে যে ইনসেক্টে দেখা যায় সেই ইনসেক্ট গুলো হচ্ছে, আমি 2টা এক্সাম্পল দিচ্ছি, অ্যাফিড এবং থ্রিপস। অ্যাফিড এবং থ্রিপস হচ্ছে প্রচুর র্যাপিডলি হচ্ছে পপুলেশনটা বেড়ে যায়, তারপর একটা পর্যায়ে এসে ওটা আবার কমে যায়। এখন এইখানে হচ্ছে দিস গ্রোথ ইজ মডেলড বাই, আমি একটা ফর্মুলা লিখছি, এটা তোমার মুখস্থ করা ছাড়া উপায় নেই, dn/dt = Rn। হ্যাঁ, n মানে হচ্ছে পপুলেশন সাইজ বা নাম্বার অফ ইন্ডিভিজুয়াল ইন দ্যাট টাইম, টি মানে হচ্ছে টাইম, আর dn/dt এটা তো বোঝোই তোমরা, পপুলেশন সাইজের যে চেঞ্জ, ঠিক আছে। এখন আরটা, এটা ডেফিনেশন অনেক সময় লিখতে আছে, ইন্ট্রিনসিক রেট অফ ইনক্রিজ বলা হয় এটাকে, যে রেটে at which population increase in size without any influence of density dependent factor। তো এখন আমি এত অ্যানিমেশন দিয়েছি, পরীক্ষায় যখন আসবে যদি এক্সপোনেনশিয়াল এবং লজিস্টিক
দুইটার কথাই বলা হয়, তাহলে তুমি যদি এই দুইটা ফিগার দাও, যে টাইম মানে এক্সপোনেনশিয়াল বা জে শেপড গ্রোথ, আরেকটা হচ্ছে এস শেপড গ্রোথ, তাহলে হচ্ছে পাশাপাশি এই দুইটা রেখে তুমি 2-3টা পয়েন্ট করে বর্ণনা করলা বা পার্থক্য বললা, তাহলেও হচ্ছে এটা হবে। আর কেউ যদি মনে করো যে এক চিত্রের মধ্যেই দুইটা দেখায় তুমি বর্ণনা করতেছো, এখানে এস দিছো আর এখানে হচ্ছে জে দিছো, তাহলে হবে, এনিথিং ইজ ওকে। আচ্ছা, আমি দুইটা ইনসেক্টের নাম বলছিলাম, বাম পাশে হচ্ছে অ্যাফিড, ডান পাশে হচ্ছে থ্রিপস। ঠিক আছে, এখন এস শেপড চলে যাই। এস শেপটা হচ্ছে কিছুই না, আমি ওই শুরুতেই কিন্তু বলেছি যে পপুলেশনটা হচ্ছে শুরুর দিকে বাড়তে থাকে, বাড়তে বাড়তে অলমোস্ট জে শেপড হয়ে যায় র্যাপিডলি, তারপরে যে আবার স্টেবিলাইজ হয়ে যায়, কমে যায়। ঠিক আছে, এখন একটা ফেজে দেখাচ্ছে যে পপুলেশন গ্রো র্যাপিডলি, তারপরে গ্রোথ হচ্ছে একটা পর্যায়ে যে স্লো হয়েছে, তারপরে একটা পর্যায়ে সে বলছে গ্রোথ স্টপস, পপুলেশন সাইজ স্টেবিলাইজ এট ক্যারিং ক্যাপাসিটি। হ্যাঁ, এবং ক্যারিং ক্যাপাসিটির কথা বলছে থিওরিটিক্যাল ম্যাক্সিমাম পপুলেশন। এইগুলা আমি এখন আমার নেক্সট স্লাইডে বলবো, খালি আপাতত মনে রাখো যে এস এর মতো প্রথমে কমে, তারপরে বেড়ে যায়, যে এর মতো পুরো উঠে যায়, তারপরে আবার হচ্ছে এস এর মাথা হয়ে নিচের দিকে নামতে থাকে বা স্টেবিলাইজ হয়ে যায়। ঠিক আছে, এখন ওই একই ছবিটা আমি আবার দেখিয়েছি, আমি বলছি যে ইন নেচার পপুলেশন মে গ্রো এক্সপোনেনশিয়ালি ফর সাম পিরিয়ড, কিছু সময়ের জন্য নেচারে হচ্ছে এরকম এক্সপোনেনশিয়াল গ্রোথ হতে পারে। হাউএভার গ্রোথ ইজ চেকড বাই লিমিটেড রিসোর্স অ্যাভেইলেবল। লাইট অফ করে দেবে তোমার মা, কিন্তু তুমি কথা বলবে না। ঠিক আছে, ইন নেচার পপুলেশন মে গ্রো এক্সপোনেনশিয়ালি ফর সাম পিরিয়ড, কিছু সময়ের জন্য বাড়ে। হাউএভার রিসোর্স অ্যাভেইলেবিলিটি, এই ফ্যাক্টরটি দ্বারা পপুলেশনটা অনেক সময় হচ্ছে চেকড হয়ে যায়। ঠিক আছে, এক্সকিউজ মি, আমাকে, আমি জানি না কোনো স্টুডেন্ট ফোন করেছে না, আমাকে রিসিভ করতে দাও। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পার্টিসিপ, এখন তো এটা আমি বুঝতে পারছি, এখন হচ্ছে আমাকে দেখতে দাও, আমাকে তো দেখাচ্ছে 244 জন। এরর কেন দেখায়? আমি তখন ক্লাসের মাঝখানে এটা ইয়ে করতে পারবো। আচ্ছা, মানে যারা ইয়ে করতে পারবে না, মানে যে হচ্ছে মানে করতে চেয়েছিল অথচ করতে পারো নাই, এই গ্রুপটা আমার সাথে যোগাযোগ করবা আবার। ঠিক আছে, কারণ এখন করার কিছু নাই অলরেডি আর কি। মানে আমি হচ্ছে অল্টারনেটিভ স্ট্র্যাটেজি হিসেবে তোমার তো এখন একটা পার্সোনাল লিংক ক্রিয়েট করে ইয়ে করেছি, এর বাইরে তো এখন আর কিছু করতে পারবো না, আমি ক্লাসটা মিস করতে যাচ্ছি না। তবে ওরিড হওয়ার কিছু নাই, হচ্ছে আমি তোমার সাথে ক্লাসটা শেষ করে পরে আবার কথা বলবো। ঠিক আছে, যে মানে অল্টারনেটিভলি কি করা যায়, আমি কোনোভাবেই চাবো না যে আমার স্টুডেন্টরা হ্যাম্পার করুক। ওকে, ঠিক আছে, ওকে ওকে। তোমার নামটা কি? ঠিক আছে, কিন্তু পপুলেশন হচ্ছে রিসোর্স অ্যাভেইলেবিলিটি দ্বারা একটা সময় হচ্ছে চেক হয়ে যায় বা লিমিটেড হয়ে যায়। এখন এখানে বলছি যে পপুলেশন পার ক্যাপিটা গ্রোথ রেট, মানে প্রতি ইন্ডিভিজুয়ালের হচ্ছে পপুলেশনটা ইনক্রিজ করার যে ক্ষমতাটা, পার ক্যাপিটা গ্রোথ রেটটা বিকাম স্মলার আর স্মলার as population size approaches a maximum imposed by limited resource in the environment. হ্যাঁ, this maximum limit is called carrying capacity. এখানে একটা ইন্টারেস্টিং কথা বলছি। হ্যাঁ, ক্যারিং ক্যাপাসিটিটা হচ্ছে একটা হ্যাবিটেটে তোমার যে পরিমাণ রিসোর্স আছে সেই পরিমাণ রিসোর্স দিয়ে ম্যাক্সিমাম কি পরিমাণ পপুলেশনকে সে হচ্ছে সাপোর্ট করতে পারে, সেই ক্যাপাসিটি বা সেই পরিমাণ পপুলেশন তাকে বলা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি। ঠিক আছে, এখন পপুলেশন যত বাড়তে থাকে আস্তে আস্তে এটা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটিতে পৌঁছে যায়, রিসোর্স হচ্ছে লিমিটেড হয়ে যায়, তখন ওই রিসোর্সটা ওটাকে আর হচ্ছে সাপোর্ট দিতে পারে না, সে কারণে পপুলেশনটা বার্থ রেট কমে যায়, ইনসেক্ট কিছু মারা যায়, এইভাবে হচ্ছে ইনসেক্ট হচ্ছে চেকড হয়ে একটা সার্টেন পয়েন্টে ব্যালেন্সড অবস্থায় থাকে। ঠিক আছে, ওই পয়েন্টটাকে আমরা বলছি ক্যারিং ক্যাপাসিটি। হ্যাঁ, তারপরে এই গ্রোথ ফর্মে আসলে ওই যে শুরু থেকে আমি যেটা বলছি 3টা ঘটনা ঘটে। ঠিক আছে, 3টা ফেজ হচ্ছে দেখা যায়। প্রথমে হচ্ছে স্লো ইনক্রিজ, যখন রিসোর্স
অ্যাভেলেবল ছিল, আস্তে আস্তে ইনক্রিজ হতে থাকে, ওটাকে আমরা বলি পজিটিভ অ্যাক্সিলারেশন। সেকেন্ড বা মিডল ফেজ যেটা হচ্ছে খুব এক্সপোনেনশিয়ালি অনেক বেড়ে যেতে থাকে, এবং থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ অ্যাক্সিলারেশন, যে রিসোর্স লিমিটেড হওয়ার কারণে ওই সময় যে পপুলেশনটা লো হয়ে যায়। বুঝতে পেরেছো? তো এখন এই সিগময়েড গ্রোথ বা এস শেপ অথবা লজিস্টিক গ্রোথ, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ। এই ফর্মুলাটার সাথে k মাইনাস n বাই k এতটুকু শুধু যোগ হবে, মানে এখানে হচ্ছে তোমার ক্যারিং ক্যাপাসিটিটাকে কনসিডার করা হবে। ঠিক আছে, আমি স্লাইড দিয়ে দেবো, আর না হলে এখন হয়তো বা লিখবা কিনা জানি না, তোমরা কিভাবে কি করো, স্লাইড হচ্ছে স্ক্রিনশট নাও বা কি করো, এগুলো একটু রেখে দাও। ঠিক আছে, পরীক্ষায় অনেক সময় বুঝিয়ে দিতে বলা হয় যে হোয়াট ডু ইউ মিন বাই ক্যারিং ক্যাপাসিটি, বুঝতে পারছো? আমি ক্যারিং ক্যাপাসিটিটা এখানে বলেছি, আই ক্যান নট রিসিভ এনি কল, সরি। ক্যারিং ক্যাপাসিটিটাও আমি বলেছি যে একটা এনভায়রনমেন্টের যে ম্যাক্সিমাম যে পপুলেশন সাইজ, ঠিক আছে, that can be sustained that specific environment given the food, habitat, water and other resources available. The carrying capacity is defined as the environment's maximum load. এখন এইটাকে আমি যদি হচ্ছে একটু খুব সিম্পলিফাই করে বলার চেষ্টা করি, তাহলে হচ্ছে যে হ্যাঁ, একটা এনভায়রনমেন্টের রিসোর্সের উপরেই কিন্তু কি পরিমাণ পপুলেশনটা ওখানে থাকবে সেটা তোমার নির্ভর করতেছে, হোক সেটা ফুড, হোক সেটা সাফিসিয়েন্ট স্পেস, হোক সেটা ওয়াটার, হোক সেটা আদার অন্য কোনো রিসোর্সটা। ঠিক আছে, এর উপরে যখন চলে যাবে সংখ্যাটা, অনেক অনেক পপুলেশন হয়ে যাবে, তখনই কিন্তু এটা ব্যাডলি এফেক্টেড হবে। কিছু ইনসেক্ট মারা যাবে, কিছু ইনসেক্ট কম্পিটিশন করে তার রিপ্রোডাকশন ব্যাহত হবে, সে হচ্ছে ঠিকভাবে রিপ্রোডিউস করতে পারবে না, পরবর্তী জেনারেশনে সংখ্যাটা কমে যাবে। ঠিক আছে, তো এখন ক্যারিং ক্যাপাসিটিটা হচ্ছে ওই ক্যাপাসিটি এনভায়রনমেন্টের বা ওই পরিমাণ ইন্ডিভিজুয়ালের প্রেজেন্স একটা সার্টেইন টাইমে, হ্যাঁ, যেই পরিমাণ হচ্ছে ওই সময়ে যে ফুড, হ্যাবিট এবং ওয়াটার বা আদার রিসোর্স ছিল সেটা ওটাকে সাপোর্ট করতে পারছে সাফিসিয়েন্ট। এই ক্যাপাসিটির উপরে যখন উঠে যাবে তখন হচ্ছে এই পপুলেশনটা ব্যাডলি এফেক্টেড হবে। মানে সংক্ষেপে যদি বলি, ক্যারিং ক্যাপাসিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য এনভায়রনমেন্টস ম্যাক্সিমাম লোড। ঠিক আছে, এটা পরীক্ষায় অনেক সময় ডেফিনিশন হিসেবে লিখতে আসে। ঠিক আছে, ম্যাম স্মল আরটাকে আরেকবার এক্সপ্লেইন করা যাবে? কোনটা কোনটা? স্মল আর, intrinsic rate of increase. Intrinsic rate of increase আমি বোধহয় কোথাও লিখেছি আর কি। Rate at which population increase in size without any influence of density dependent factor. ঠিক আছে, হ্যালো, জি ম্যাম, বুঝতে পেরেছি। ওয়ালাইকুম আসসালাম, বলো। আমি একটু ফোন রিসিভ করেছি। এই ক্ষেত্রে ম্যাডামের কোনো কিছু করার নেই আপাতত, তোমরা একটু ধৈর্য ধরো। হ্যাঁ, যারা তোমরা অ্যাটেন্ড করতে পারো নাই, অল্টারনেটিভলি পরে কি করা যায় আমি সেটা ভেবে দেখবো। হ্যাঁ, এখন আচ্ছা, এটা যেহেতু আমার প্রাইভেট জুম থেকে, বুঝুনি, এটা পার্সোনাল জুম থেকে, যেহেতু এটা ইউনিভার্সিটির ওই হচ্ছে মানে ইউজিসি থেকে যে জুমটা কিনেছে আর কি, ওইটা থেকে না, কারণ ওইটাতে হচ্ছে আমাদের আইটি সেকশন হচ্ছে ইয়া করে, কি বলে, মানে হচ্ছে লিঙ্কটা ক্রিয়েট করে রাখে, ওইটাতে আমার কোনো ইয়া নাই। আমার মানে টিচার হিসেবে আমি আমার ক্রিয়েট করার কোনো অধিকার ওখানে নাই, আমি শুধু ওটা ইয়ে করতে পারি, এক্সেস করতে পারি। আজকে দেখি ওখানে কোনো একটা সমস্যা হয়েছে, ওখানে ওইটা ক্রিয়েট করা নাই, যে কারণে হচ্ছে পার্সোনালি আমাকে ইয়ে করতে হয়েছে, যেটা হয়তো বা ম্যাক্সিমাম 300 জন ইয়ে করতে পারে, যেটা তোমাদের কাছ থেকে আমি এখন আবার হচ্ছে নতুন রিমাইন্ডার পেলাম। ঠিক আছে, এখন হচ্ছে তোমাদেরকে, যারা আমাকে ফোন দিয়েছো, আমি তোমাদেরকে আবার ফোন করবো, এবং অল্টারনেটিভলি তোমাদের কোনো ক্ষতিগ্রস্ত যেন না হয়, অল্টারনেটিভ ওয়েতে কি করা যায় আমি সেই ব্যবস্থা করবো। ওকে, ঠিক আছে, ওরিড হওয়ার কিছু নেই, আমি রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা বলবো। ওকে, ঠিক আছে, থ্যাঙ্কস। আমাকে আর কল দিও না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ইন্ট্রিনসিক রেট অফ ইনক্রিজ আমাকে কেউ জিজ্ঞেস করতেছিল, ঠিক আছে? জি ম্যাম। ইন্ট্রিনসিক রেট অফ ইনক্রিজটা, এটা হচ্ছে আমি যখন পড়াশোনা করলাম, এটা হচ্ছে আমি বিভিন্ন ভাবে এখানে পেয়েছি। ঠিক আছে, এখন ইন্ট্রিনসিক রেট অফ এটাকে যদি আমি আবার অন্যভাবে বলি, যে পার ক্যাপিটাল রেট অফ ইনক্রিজ, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল
হচ্ছে কি পরিমাণ পপুলেশন হচ্ছে অ্যাড করতে পারে বা ইন্ডিভিজুয়াল অ্যাড করতে পারে, ঠিক আছে, একটা সার্টেন টাইমে একটা সার্টেন হ্যাবিটেটে, সেটাকে বলা হয় যে ইন্ট্রিনসিক রেট। অনেক সময় এটা হচ্ছে বেসিক্যালি মেইনলি ডেনসিটি, মানে হচ্ছে ডেনসিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টর দ্বারা এটা হচ্ছে ইনফ্লুয়েন্সড হয় না, মেজরলি এটা হচ্ছে তোমার ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর দ্বারা ইয়ে হয়। এখন এইখানে তুমি যদি যাও, এখানে একটা মাইনাস চিহ্ন আছে, বুঝতে পারছো? ওই যে ক্যারিং ক্যাপাসিটির ওখানে হচ্ছে এটার সাথে যখন অ্যাড করেছে ক্যারিং ক্যাপাসিটিটা k মাইনাস n বাই k, এটা দিয়ে এই কারেকশন ফ্যাক্টর দিয়ে এটা হচ্ছে এখানে কারেকশন করা হয়েছে, ঠিক আছে। এখন এটা আমি হয়তো বা তোমাকে খুব ভালো করে ক্লিয়ার করাতে পারলাম না, আমি যখন ইয়ে করবো আর কি বলে ম্যাটেরিয়ালস প্রোভাইড করবো, দেখি আরেকটু ইজি ওয়েতে এটা ইয়ে করা যায় কিনা, ঠিক আছে। এখন পপুলেশন ইকোলজি অনেস্টলি আমি যদি বলি, এই সাবজেক্টটা হচ্ছে তোমার 1 লেকচার 2 লেকচার বা 3 লেকচারে এই জিনিসটা শেষ করার কথা না, কিন্তু আমাদেরও তো হচ্ছে ক্লাসের কি বলবো, আমাদেরও মানে একটা ক্যারিং ক্যাপাসিটি আছে ক্লাসের, ঠিক আছে, কে কয়টা ক্লাস নিতে পারবে, কোন সময়ের মধ্যে শেষ করতে পারবে, সেই জন্য হচ্ছে অত ডিটেইলসও অনেক সময় বলার সুযোগ হয় না, এবং বললেও সেটা অনেক সময় দেখা যায় যে তোমাদের জন্য একটা লোড হয়ে যায় এবং তোমরা এটা পরীক্ষায়ও অনেক সময় পড়তে চাও না বা লিখতে চাও না। সেই জন্য হচ্ছে মানে আমি অ্যাটলিস্ট জিস্ট পয়েন্ট গুলো খুব সিম্পলিফাই ওয়েতে যাতে লিখতে পারো সেইভাবে আমি হচ্ছে করার চেষ্টা করেছি, বাট আই হোপ আমি ম্যাটেরিয়ালস যখন দেব আমি আর একটু এলাবোরেট করে এটাকে দেখে আরো ইজি করা যায় কিনা, ঠিক আছে। এখন পপুলেশন 9:55 বেজে গেছে, তোমাদের এরপরে আরেকটা ক্লাস না? জি ম্যাম, ক্লাস থেকে কথা বলো। হ্যালো ম্যাম, এরপরে আমাদের আরেকটা ক্লাস আছে ম্যাম, ক্লাসের টাইম শেষ। এটা তোমাদের কি এরপরে এখন ক্লাস শুরু হবে? জি ম্যাম, ক্লাস শুরু হবে। আমি হচ্ছে মানে আমার 5টা মিনিট লাগতো, আমি একটু বলে দিই তাহলে, যেহেতু আর 5 মিনিট আছে। ওকে ম্যাম, 5 মিনিটে পারলে বলে দেন, সমস্যা নেই। 5 মিনিটে আমি স্যাটিসফাইড হব না, আমি যতটুকু বলতে চাই হয়তো বা ততটুকু বলবো না, এখন আর করার কিছু নাই তোমারটাও। আচ্ছা, তারপরেও হচ্ছে আমি একটু চেষ্টা করতেছি, দেখি। আচ্ছা, এই দেখো এখানে হচ্ছে আমি বলছি না পপুলেশনটা সার্টেন পয়েন্টে যে স্টেবিলাইজ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো, মানে ক্যারিং ক্যাপাসিটিতে পৌঁছে যাচ্ছে। এখানে হচ্ছে পৌঁছানোর পরে 2 ধরনের ঘটনাটা ঘটে, এটা যে একদম এটা মানে খুব থিওরিটিক্যালি আমি বলছি যে এরকম স্টেবিলাইজ হয়ে থাকে, কিন্তু একটা পপুলেশন কি একেবারে সমান সংখ্যক এরকম লেভেল হয়ে থাকা সম্ভব না। মানে ওই পর্যায়ে পৌঁছার পর 2টা ঘটনা ঘটে, একটা হচ্ছে পপুলেশন অসিলেশন আর একটা হচ্ছে পপুলেশন ফ্লাকচুয়েশন। পপুলেশন অসিলেশনটা এটা মানে হচ্ছে ওই যে ক্যারিং ক্যাপাসিটিতে যে পৌঁছলো, উপরে দাগটা দেখতে পাচ্ছো, এখানে ওঠার পর আমি তো ওখানে লাইনটা দেখাইছি যে একেবারে স্ট্রেইট হয়ে যায়, আসলে বাস্তবে এরকম স্ট্রেইট হওয়া সম্ভব না। পপুলেশন অসিলেশন হয় অনেক সময়। অসিলেশন মানে হচ্ছে যে সিমেট্রিক ডিপারচার ফ্রম দ্য ক্যারিং ক্যাপাসিটি, মানে এটা একটা রিদমিক, একবার বাড়ছে আবার সমান তালে আবার পপুলেশনটা কমে যাচ্ছে, আবার হয়তো একটু বাড়ছে আবার কমে যাচ্ছে আবার বাড়ছে, একটা রিদমিক ওয়েতে যে ডিপারচারটা হচ্ছে এই হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি থেকে, এটাকে বলা হচ্ছে পপুলেশন অসিলেশন, বুঝতে পারছো? বাড়া কমা এবং কি ফ্যাক্টরের কারণে এটা হয় সেটা তো বলছি। আর পপুলেশন ফ্লাকচুয়েশন কখন বলি, অসিলেশনের মাধ্যমে ফ্লাকচুয়েট হচ্ছে, বাট ফ্লাকচুয়েশন শব্দটা বললে তখন এরকম অসিলেশনের মতো রিদমিক মনে হবে না, ঠিক আছে। একেবারে ড্রাস্টিক্যালি অনেক বেড়ে গেছে, আবার ঠাস করে অনেক কমে গেছে, আবার বাড়ছে আবার কমে গেছে, আবার একবারে নিচে নেমে গেছে আবার কমে গেছে, যে ডান পাশে যেটা, ঠিক আছে। তো সেখানে হচ্ছে অসিলেশন মানে হচ্ছে সিমেট্রিক্যাল ডিপারচার অফ পপুলেশন ফ্রম ক্যারিং ক্যাপাসিটি, আর ফ্লাকচুয়েশনটা হচ্ছে population number rise and fall over time. হ্যাঁ, ফ্লাকচুয়েশন ক্যান বি ইরেটিক মানে হচ্ছে যে অনেক বেড়ে যেতে পারে অনেক কমে যেতে পারে, ঠিক আছে। আর আরেকটা পার্থক্য বলবো, আই হোপ যে আমি 1 মিনিটে শেষ করতে পারবো। পার্থক্যটা হচ্ছে আর স্ট্র্যাটেজিক ইনসেক্ট এবং কে স্ট্র্যাটেজিক ইনসেক্ট, বুঝতে পারছো? যে ইনসেক্টের লাইফ সাইকেলে বা পপুলেশনে, লাইফ সাইকেল বলবো না, পপুলেশনে যারা এক্সপোনেনশিয়াল বা যের মতো গ্রোথ ফর্মটা ফলো করে ওই ইনসেক্ট গুলোকে আর স্ট্র্যাটেজিক বলে। আর কে স্ট্র্যাটেজিক হলো যে ইনসেক্ট গুলো হচ্ছে সিগময়েড বা এস এর মতো গ্রোথ ফর্ম ফলো করে, ওদেরকে কে স্ট্র্যাটেজিক ইনসেক্ট বলে, কারণ সেখানে ক্যারিং ক্যাপাসিটিটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, ঠিক আছে। আর স্ট্র্যাটেজিক এক্সাম্পল বলছে যে অ্যাফিড বা থ্রিপস, হ্যাঁ, যারা হচ্ছে অনেক লার্জ নাম্বার অফ অফস্প্রিং প্রডিউস করে এবং শর্ট ম্যাচুরেশন টাইম,
তাড়াতাড়ি ম্যাচিউর হয়ে যায়, তাড়াতাড়ি ব্রিডিং এ চলে যায়, তাড়াতাড়ি হচ্ছে বংশবৃদ্ধি করে। হ্যাঁ, আর কে স্ট্যাটিক যে যারা হলো ওরা ফিউয়ার নাম্বার অফ অফস্প্রিং প্রডিউস করে এবং ম্যাচুরেশন টাইমটা লম্বা হয়, অত অফস্প্রিং প্রডিউস করতে পারে না। ঠিক আছে, সেই জন্য হচ্ছে এদের হচ্ছে শুরুতে কম, তারপরে এক্সপোনেনশিয়াল হয়ে আবার এক সময় হচ্ছে এটা হচ্ছে ফ্ল্যাট হয়ে যায়। তো খুব তাড়াহুড়া হয়ে গেল, আমি অ্যাপোলজি করছি এজন্য, কিন্তু টেকনিক্যাল প্রবলেমের কারণে এটা হয়েছে। আই হোপ যে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, তো আপাতত আজকে তাহলে এ পর্যন্তই। তোমরা এখন আমি শিওর না, তোমরা চেষ্টা করে দেখো যে ওখানে হচ্ছে আইটি থেকে ওটা ঠিক করছে কিনা, তোমাদের নেক্সট টিচারও কোনো প্রবলেম ফেস করছে কিনা, আই এম নট শিওর। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আজকের পরে হচ্ছে থিওরি ক্লাসে আর দেখা হবে না, প্র্যাকটিক্যাল যখন শুরু হবে তখন দেখা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।